একটি বিশেষ ঘোষণা। আমাদের আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য। গল্পের রহস্য ও প্লট নির্মাণের প্রয়োজনে কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে, যা সকলের জন্য উপযুক্ত নাও হতে পারে। আমরা কোনোভাবেই এই ধরনের মানসিকতাকে সমর্থন করি না। আশা করি শ্রোতারা কেবল গল্প শোনার উদ্দেশ্যে এই গল্পটি শুনবেন এবং গল্পটির কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে যদি বাস্তবের কোনোরূপ মিল থেকে থাকে তা সম্পূর্ণ কাকতালীয়। সভ্যতার ঝকমকে খোলসের নিচে নামিদামি মানুষদের ভদ্রতার মুখোশের আড়ালে যে কত বীভৎস অন্ধকার লুকিয়ে থাকে তা এই শহরের মাটির গভীরে না নামলে হয়তো বোঝাই যায় না। এক জাঁদরেল সম্পাদকের মৃত্যু নিয়ে যে রহস্যের শুরু, আজ সেই মিথ্যের দেওয়াল ভেঙে আমরা প্রবেশ করছি এক ভয়ঙ্কর পাতাল ঘরে। শুনতে থাকুন কেরফ কাহিনী অরিজিনালসের আজকের নিবেদন, সঞ্জীব সিনহার কলমে গোয়েন্দা বিক্রম দা সিরিজের কাহিনী ব্রেকিং নিউজ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ঠিক এক মুহূর্তের জন্য মতিলালের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল। পরে যখন বিক্রমের সঙ্গে কথা হয় তখন প্রায় একই ধরনের অনুভূতির কথা শুনিয়েছিলেন বিক্রম। জীবনে এমন অনেক কিছুই ঘটে যা কিনা চমকে দেয় পোরখোয়া পুলিশ বা কমান্ডোকেও। নিঃসন্দেহে এটা এমনই একটা মুহূর্ত। সামনে একটা অন্ধকার সিঁড়ি নেমে গেছে। ধাপগুলো নিচের দিকে নেমে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে গেছে। মতিলাল ঘুরে তাকালেন এবার বিক্রমের দিকে। কি ভায়া, একবার নেমে দেখবে নাকি? অফকোর্স, তবে আমাকে আগে যেতে দিন মতিবাবু। মতিলাল একটু সরে গিয়ে জায়গা করে দিলেন বিক্রমকে। ভাবতে পারছো ভায়া, সল্টলেকের একজন নামী এডিটর নিজের অ্যান্টি চেম্বারে একটা গোপন সুড়ঙ্গ বানিয়ে রেখেছেন, যা কিনা সোজা নরকে নেমে গেছে। আপনি নরকের দরজা আবিষ্কার করেছেন মতিবাবু। এসব হোয়াইট কলার ক্রিমিনালদের কাণ্ড কারখানা এমনই হয়। দেখছেন না আমেরিকায় এপস্টিন ফাইল নিয়ে কি তোলপাট্টাই না চলছে। চলো দেখা যাক সমাজ সেবার আড়ালে এই লোকটা মাটির তলায় কি বানিয়েছে। চলো। বিক্রম টর্চের আলো ফেলে আগে আগে নামলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ভ্যাপসার স্যাঁতস্যাঁতে একটা গন্ধ নাকে এলো। নিচে একটা বিশাল বড় হলঘর। লাইটটা জ্বালতেই মতিলাল আর বিক্রমের চোয়াল ঝুলে পড়ার জোগাড়। ওরা যা দেখছে তা সত্যি তো। চারিদিকে চামড়ার বেল্ট, হাত করা চাবুক, অদ্ভুত সব ধাতব যন্ত্র দেওয়াল থেকে ঝুলছে। মাঝখানে একটা বড় খাট, যাতে কালো চামড়া স্ট্র্যাপ লাগানো। মাই গুডনেস, BDSM, বন্ডেজ, ডমিনেশন, স্যাডিজম। মতিবাবু, করুণাপ্রসাদ কেবল এডিটর ছিলেন না, তিনি ছিলেন একজন মাস্টার সেডিস্ট। এই চাবুক আর কলারগুলো হলিউড মুভিতে একমাত্র দেখেছি আগে। কিন্তু এখানে কারা আসতো? কারা ছিল এই পশু শিকার? শিকারদের নিয়ে আসার পথটা ছিল অন্য। করুণা আসতো উপর থেকে, কিন্তু মেয়েগুলোকে আনা হতো অন্য কোনো রাস্তা দিয়ে। এখন আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে। তল্লাশি চালিয়ে ঘরের অন্য দু প্রান্তে দুটো দরজা পাওয়া গেল। তার মধ্যে একটা বাথরুম আর অন্যটা বাইরে থেকে লক করা। রাঘব আর দেবাশিস মিলে দরজাটা ভাঙতেই দেখা গেল সুড়ঙ্গটা সোজা গিয়ে ঢুকেছে করুণার নিজের শোয়ার ঘরে। অর্থাৎ অফিস আর বাড়িকে জুড়ে রেখেছে এই নরকের দরজা। হাতে বিশেষ সময় নেই। মতিলাল তাঁর দুই অ্যাসিস্ট্যান্টকে জরুরি কিছু নির্দেশ দিতে লাগলেন। দেবাশিস, রাঘব, দুজনেই মন দিয়ে শোনো। প্রথম কাজ হলো এই সুড়ঙ্গ আর ঘরটা যে রাজমিস্ত্রিরা বানিয়েছিল তাদের খুঁজে বের করো। 20 বছর আগে হোক বা 10 বছর আগে, যেমন করে হোক, ওদের নাম ধাম সব চাই।
দ্বিতীয়ত, করুণার বাড়িতে যে দুজন কাজের লোক ছিল, মাধুরী আর ওর মেয়ে রিমি, ওরা এখন করুণার বোন জাহ্নবীর বাড়িতে কাজ করছে। ওদের উপর 24 ঘন্টা নজরদারি চাই। ওরা কার সাথে কথা বলে, কোথায় যায়, সব ডেটা বিক্রমকে পাঠাবে। বিক্রম পকেট থেকে একটা ইউএসবি ড্রাইভ বের করলো। মতিবাবু, এই মা আর মেয়ে নিশ্চয়ই গোটা ব্যাপারটা জানত। করুণার এই বিকৃতির ভাগিদার না হলে, ওরা না জানলে মেয়েদের ভেতরে আনা সম্ভব ছিল না। এখন দেখতে হবে করুণা প্রসাদের বাড়িতে এবং এই টর্চার চেম্বারে কি কি ফরেনসিক এভিডেন্স পাওয়া যায়। ঠিক, আমি ওদের পাঠানোর ব্যবস্থা করছি। করুণার বাড়ি এমনিতেই সিল হয়েই আছে, তবে একবার ভালো করে তল্লাশি চালিয়ে দেখতে হবে। আলো নিভিয়ে নরকের দরজা দিয়ে ফের অ্যান্টি চেম্বারে বেরিয়ে আসার ঠিক আগে মতিলাল একবার সেই অন্ধকারের দিকে ঘুরে তাকালেন। এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। রহস্য যত গভীরে যাচ্ছে, তিলোত্তমার অন্ধকার তত গাঢ় হচ্ছে। তবে তিনি জানেন, জীবনের স্পন্দন যেখানে নেই, সেখানেই লুকিয়ে আছে আসল মোটিভ। ফরেনসিক টিম এসে যাওয়ার পর যখন বিক্রম আর মতিলাল দুজনে বেরোনোর তোড়জোড় করছে, ঠিক তখনই মতিলালের ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন এলো। ওবার থেকে ভেসে এলো এক বৃদ্ধের গলার স্বর। আমি কি মতিলাল মিস্ত্রির সঙ্গে কথা বলছি? মতিলাল বিক্রমকে ইঙ্গিত করতেই ও ব্লুটুথ অন করে নিজের ফোনের সঙ্গে কানেক্ট করে নিল। বলছি, আমি যমুনা প্রসাদ, করুণার বড় ভাই। আপনার সঙ্গে একবার দেখা করতে পারলে ভালো হতো। এখন আমি ফ্রি আছি, আপনি চাইলে যেতে পারি। তাহলে তো খুবই ভালো হয়। আমার অ্যাড্রেসটা নোট করে রাখুন। আমি থাকি সল্টলেকের বিধান আবাসন কোয়ার্টারে। যমুনা তার লোকেশন শেয়ার করার পর মতিলাল ঘুরলেন বিক্রমের দিকে। চলো ভায়া, করুণার দাদার সঙ্গে দেখা করে আসা যাক। ভদ্রলোক নিজে থেকেই দেখা করতে চাইছেন। আপনি নরকের দরজাটা আবিষ্কার করলেন আর সঙ্গে সঙ্গে যমুনা প্রসাদ ফোন করলো। এটা কি নিছকই কোইন্সিডেন্স? তোমার মনে ভায়া পাপ আছে, সব কিছুকেই সন্দেহ করো। এটা কিন্তু ভালো ডিটেকটিভের লক্ষণ। কোনটা? মনে পাপ থাকাটা? এই প্রথম বিক্রম মতিলালকে গলা ছেড়ে হাসতে দেখল। এতে কোনো সন্দেহ নেই যে এটা খুবই বিরল দৃশ্য। মনে পাপ না থাকলে পাপীদের চিনবে কি করে? এই যে পিজি অন্যের মেশিন হ্যাক করতে পারে, সে তো ক্রিমিনাল হ্যাকারদের ধরার জন্যই, তাই না? বিধান আবাসনের সেই নিঝুম ফ্ল্যাটে পৌঁছে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ঘর ভর্তি বইয়ের পাহাড়। যমুনা প্রসাদ লন্ডনের কিংস কলেজে ইউক্লিড পড়াতেন। তার চোখে একটা মোটা কালো চশমা, কপালে বয়সের রেখা দেখা যায়। 70 ঊর্ধ্ব এই বৃদ্ধের আভিজাত্য যেন এখনো ম্লান হয়নি। বসুন মিস্টার মিস্ত্রি। আমি ইমানুয়েল কান্টের মতো বেটে, মাত্র 5 ফুট। আপনাদের মতো লম্বা চওড়া নই, তবে এই ছোট্ট শরীরটাতে জমে আছে এক রাশ ঘৃণা। কার উপর? আমার পরিবারের ওপর। নিজেকে এই পরিবারের সদস্য হিসেবে ভাবতে গেলে আই ফিল নসিয়েটেড। আমার গা গুলিয়ে ওঠে। করুণা প্রসাদের ব্যাপারে কি বলতে চান? কি আর বলবো, আপনারা সবই জানেন। করুণা ছিল 1 নম্বরের লম্পট। লন্ডনে আমার ল্যান্ডলেডির নাবালিকা মেয়েকেও ছাড়েনি। কিন্তু ওর থেকেও বেশি ভয়ঙ্কর হলো আমার ভাইপো সুদেব। লোভ, হিংসা, ক্রোধ আর অহংকার। ওর চারপাশ ঘিরে আছে সব রকমের নেগেটিভ ইমোশনগুলো। বিশেষ করে রিভুর মৃত্যুর পর আমি ওদের ছায়া মাড়াই না। রিভু? রিভুকে? জাহ্নবীর ছেলে, আমার বোন জাহ্নবী। রিভু জন্ম থেকেই হুইল চেয়ারে বন্দি। 1993 সালে দার্জিলিং ট্যুরে ও পাহাড় থেকে পড়ে মারা যায়।
ওই ঘটনার একমাত্র সাক্ষী ছিল সুদেব। ওই ওকে পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিল। আমার সন্দেহ সুদেব ওকে ঠেলে ফেলে দেয়, কারণ রিভু ছিল ওর পথের কাঁটা, এই বিপুল সম্পত্তির আরেক উত্তরাধিকারী। তারপর তারপর আর কি, করুণা নিজের ক্ষমতা খাটিয়ে পোস্টমর্টেম হতে দেয়নি। দাবি করেছিল ওটা দুর্ঘটনা, কিন্তু সেই শোকেই জাহ্নবী আর ওর স্বামী আজ নেশাসক্ত। তবে একটা কথা জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন মাধুরী আর রিমি করুণার বাড়ির 2 পরিচারিকা এখন জাহ্নবীর বাড়িতে কাজ করছে। ওদের উপর নজর রাখার জন্য আমি একজন ডিটেকটিভ হায়ার করেছি। কেন, আমাদের উপর আস্থা নেই? বিক্রম খেয়াল করলো যমুনা প্রসাদের একটা মুদ্রা দোষ আছে। কথা বলার সময় বাঁ হাতে চেটো দিয়ে নিজের মুখটা আড়াল করা। হঠাৎ দেখলে মনে হবে উনি যেন হাই তুলতে চাইছেন। না না, আমাকে ভুল বুঝবেন না, ওনাকে আমি ঠিক চিনি না। তবে মিস্টার মিস্ত্রি, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার কাজে আমার 100% আস্থা আছে। সেই তো চিনবেই, আপনার ভাই করুণাই আমাকে আরো বিখ্যাত করে দিয়েছে। ও তো আপনার সম্পর্কে অবসেসড ছিল, তবে দলিত মেয়েদের গায়ে হাত দেওয়ার ব্যাপারে ভাইয়ের কোনো ছুত মার্গ ছিল না। আপনার ওই হারামজাদা ভাইটা মরে গিয়ে বেঁচেছে, নইলে ওর হাল আমি হয়তো খারাপ করে দিতাম। অ্যাংরি ইয়াং ম্যান, কিন্তু আজকের জামানায় এই অ্যাঙ্গারটা বদলে যাচ্ছে হাঙ্গারে। সবাই এত লোভী হয়ে যাচ্ছে দেখে খুব খারাপ লাগে। যমুনা প্রসাদ ওদের লাঞ্চ অফার করলেও মতিলাল আর বিক্রম দুজনেই বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। উঠে দাঁড়ানোর আগে মতিলাল ওনাকে সতর্ক করে দিলেন। মিস্টার প্রসাদ, এই বিজনেসের সাথে যুক্ত পরিবারের প্রতিটি সদস্য এখন আমাদের সন্দেহের তালিকায়। আপাতত আমাকে না জানিয়ে কলকাতা লিভ করবেন না, ওকে? আমার বয়সটা বিবেচনা করে আমাকে নিশ্চয়ই সাসপেক্টদের তালিকায় 1 নম্বরে রাখবেন না। বিক্রম আর মতিলাল বাইরে বেরিয়ে এসে দেখল আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে। কলকাতার পুরনো বাড়িগুলোকে এই আবহাওয়ায় আরও ম্রিয়মাণ লাগে। মনে হয় বাড়িগুলো মানুষের এত পাপের বোঝা আর বইতে পারছে না। টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, আর ঠিক সেই সময়ে মতিলালকে ফোন করল সাব ইন্সপেক্টর দেবাশিস। স্যার। বলো দেবাশিস, শুনতে পাচ্ছি। স্যার, আমি এখন তিলজলায় সেই রাজমিস্ত্রি বাড়িতে। লোকটা মারা গেছে স্যার। করুণা প্রসাদের অফিসের সেই গোপন ঘর আর সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হওয়ার ঠিক পরেই লোকটার মৃত্যু হয়। আনন্যাচারাল ডেথ। ওর বিধবা স্ত্রী এখানে আছেন, আপনি কি কথা বলবেন? মতিলাল এক মুহূর্তের জন্য বিক্রমের দিকে তাকালেন। চলো ভায়া, তিলজলা বস্তিতে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সেই রাজমিস্ত্রির খোঁজ পাওয়া গেছে। বাহ, এ তো খুব ভালো খবর। চলুন চলুন। কালে গাড়ি ঘোরাও, তিলজলা চলো। গাড়ি তিলজলার দিকে এগোতেই বিক্রম হঠাৎ রিয়ার ভিউ মিরারের দিকে তাকিয়ে হাসল। মতিবাবু, কেউ আমাদের ফলো করছে। সল্ট লেকের ওই কোয়ার্টার থেকে বেরোনোর পর থেকেই একটা ব্ল্যাক সুজুকি আমাদের পেছনে লেগে আছে। আমার মোবাইল ট্র্যাকার সিগন্যাল দিচ্ছে। করতে দাও ভায়া, আমার লোক আছে। তুমি মাস্টারজির কথা ভুলে গেলে? সকাল থেকে অন্তত 5-5 আমাকে ফোন করেছে, বলছে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি শুধু টিকটিকির স্বপ্ন দেখছে। হ্যাঁ, ও তো বিধাননগর আবাসনের বাইরে দাঁড়িয়েছিল দেখলাম। রাঘবও বসেছিল ভেতরে। তোমার চোখ আছে ভায়া। মতিলাল রাঘবকে ফোনে ধরলেন। ট্যাক্সি ইউনিভার্সের মাস্টারজিকে লেলিয়ে দিলেন সেই ব্ল্যাক সুজুকির পেছনে। রাঘব, মাস্টারজিকে বলো গাড়িটার পিছু নিতে। গ্রেপ্তার করার দরকার নেই, শুধু দেখো ওটা কোথায় যায়। মনে রেখো, মাস্টারজি হয়তো তোমাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করবে। কড়া হাতে ট্যাকল করো, ওকে?
প্রায় একই সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকেও গাড়ির নাম্বারটা জানিয়ে ডিটেলস বের করতে বললেন মতিলাল। আধ ঘন্টার মধ্যে খবর চলে এলো যে গাড়ির ভেতরে আর কেউ নয়, স্বয়ং সুদেবের সেই চামচা সন্তু দত্ত বসে আছে। কথাটা শুনে মতিলালের মনে বেশ একটা খটকা লাগলো। একটা জিনিস ভেবে দেখেছো, সুদেবের তো এখন মোবাইল নেই, তাহলে সন্তু জানলো কি করে যে আমরা যমুনা প্রসাদের কাছে গিয়েছিলাম? তবে কি সন্তু আসলে সুদেবের নয়, যমুনা প্রসাদের হয়ে কাজ করছে? গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক মতিবাবু। যমুনা প্রসাদ নিজেকে যতটাই একা আর নিঃসঙ্গ দেখান না কেন, ওর ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু অন্য কথা বলছে। বিক্রম স্ক্রিনে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের সিকিউরিটি ক্যামেরার কিছু ফুটেজ দেখালো, 6 মাস আগের ছবি। সেখানে দেখা যাচ্ছে যে যমুনা প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে হাসি মুখে তার ভাই করুণাকে রিসিভ করছেন। যমুনা তো বলেছিল ও লন্ডনে থাকে আর করুণার সাথে ওর সম্পর্ক খারাপ, কিন্তু এই ছবি বলছে অন্য কথা। লস অ্যাঞ্জেলেস থেকে ওরা আমস্টারডাম গিয়েছিল কিনা সেটা পরে প্যাসেঞ্জার লিস্ট দেখলেই পরিষ্কার হবে। গাড়িটা এসে তিলজলার ঘিঞ্জি বস্তির মুখে থামল। চারিদিকে টালির ছাদ আর মাটির দেওয়াল, নর্দমার পচা গন্ধ আর সরু পিছল গলি। দেবাশিস ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আসুন স্যার, একটু হাঁটতে হবে। এই সন্দেহ আমার আগেই হয়েছিল মতিবাবু। যে রাজমিস্ত্রি ওই চেম্বার বানিয়েছিল তাকে নিশ্চয়ই করুণা প্রসাদ জ্যান্ত রাখবে না। গোপন সুড়ঙ্গের হদিশ যে জানে তার জায়গা তো মাটির নিচেই হওয়ার কথা, কিন্তু লোকটা ঠিক কিভাবে মরল সেটাই এখন দেখার। তিলজলা সেই অন্ধকার গলির ভেতরে থাকত হেড রাজমিস্ত্রি শেখ মুন্না। এই শেখ মুন্নারই নেতৃত্বে প্রায় বছর 25 আগে ফ্রি প্রেস এক্সপ্রেস কাগজের অফিস বিল্ডিং তৈরি শুরু হয়েছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর সব মিস্ত্রিকে ছুটি দিয়ে দিলেও মুন্নাকে আরও মাস 3 ওখানে থাকতে হয়েছিল করুণা প্রসাদের নির্দেশে। ওই সময়টাতেই মাটির তলায় টর্চার চেম্বার বানানো হয়েছিল মতিবাবু। বানিয়েছিল মুন্না একাই। আসলে তখনই করুণা ঠিক করে ফেলেছিল যে কাজ শেষ হলে মুন্নাকে সরিয়ে দেওয়া হবে। শেখ মুন্নার ঘরে যখন মতিলাল আর বিক্রম ঢুকলেন, একরাশ দারিদ্র ভ্যাবসা গন্ধ তাদের স্বাগত জানালো। মুন্নার বিধবা স্ত্রী নূরজাহান বিবি তখন মেঝেতে বসে, পাশে তার বছর 24-25-এর ছেলে সিরাজুল। বাবার মৃত্যুর সময় সে মায়ের গর্ভে ছিল। দেবাশিস আগে মতিলালকে কিছুটা ব্রিফ করেছিল। 20 বছর আগে করুণা প্রসাদের সেই গোপন চেম্বার আর সুড়ঙ্গ তৈরির কাজ যখন শেষ পর্যায়ে, তখন রহস্যজনকভাবেই বেপাত্তা হয়ে যায় হেড রাজমিস্ত্রি মুন্না শেখ। নূরজাহান বিবি, আপনার স্বামী ঠিক কিভাবে মারা গিয়েছিলেন মনে আছে? নূরজাহান বিবি কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছলেন। তার ক্লান্ত দুটি চোখে জল চিকচিক করে উঠল। কাজ শেষ করার জন্য শেষ 1 মাস উনি ওখানেই থেকে গিয়েছিলেন সাহেব। আমাদের সাথে যোগাযোগ ভি ছিল শুধু মধুপালের মাধ্যমে। মধু ওর সহকারী ছিল, ওই এসে हर हफ्ता টাকা দিয়ে যেত और বলতো কি মুন্নার বহুত কাজ আছে, আসার সময় নেই। মধুপাল কি এখনো আপনাদের সাথে যোগাযোগ রাখে? हाँ साहब, ওই তো এখন সিরাজুলকে কাজ শেখাচ্ছে। মুন্না মারা যাওয়ার খবরটাও পুলিশ আর ওই মধুই এনেছিল। বলেছিল কাম করার সময় নাকি উপর থেকে পড়ে গিয়ে মুন্না মারা গেছে। আমি তখন 9 মাসের পোয়াতি। ওর মরা মুখটাও দেখতে দেয়নি। बस বলেছিল কি পোস্টমর্টেম হবে, म्यूनसिपल হাসপাতালে বডি নিয়ে গেছে। সাহেব, আমরা গরিব মানুষ,
পুলিশের ভয় আর কিছু বলতে পারিনি, কুছ কহ নেই সকি। মতিলাল প্রথমে বিক্রমের দিকে তাকালেন। বিক্রম মাথা নাড়ল। মতিলাল এবার দেবাশিসের দিকে তাকালেন। তিলজলা থানার সেই সময়ের ফাইলগুলো রিওপেন করো দেবাশিস। কনস্টেবলরা মারা যাক বা রিটায়ার করুক, কাগজের রেকর্ড তো আর মরেনি। কেসটা 20 বছরের পুরনো মতিবাবু। করুণা কি এতদিন সেই প্রমাণ রেখেছে? প্রভাব খাটিয়ে নিশ্চয়ই সব প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। মন্দ বলনি, তবে প্রমাণ সাফ করলেও পাপ সাফ হয় না ভায়া। মতিলাল সিরাজুলের কাঁধে হাত রাখলেন। এই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ। তোমার বাবা যেখানে মারা গিয়েছিল সেখানে যাতে তোমার একটা চাকরি হয় সেই চেষ্টা করব। কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব। ঘর থেকে বেরিয়ে জিপের দিকে হাঁটার সময় বিক্রম কথা শুরু করলো। মতিবাবু, আমার মনে হয় সুড়ঙ্গ আর বেসমেন্টের কাজ শেষ হওয়ার ঠিক পরেই মুন্নাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সাক্ষী জ্যান্ত রাখার রিস্ক করুণা নেয়নি। একদম ঠিক। করুণা প্রভাব খাটিয়ে কেসটা ধামাচাপা দিয়েছিল। করুণাকে এখন আর গ্রেপ্তার করা যাবে না ঠিকই, কিন্তু ওর এই ওয়ার্কিং মেথড আমাদের যমুনা প্রসাদের গতিবিধি বুঝতে সাহায্য করবে। বড় ভাই কি সত্যি ছোট ভাইয়ের এই খুনের রাজনীতির বাইরে ছিলেন, নাকি উনি ছিলেন আসল মাস্টার মাইন্ড? মতিলাল যখন বিক্রমকে নিয়ে জিপে উঠলেন তখন তিনি জানতেন না যে তিলজলার এই রহস্যের চেয়েও বড় এক ধাক্কা তাদের জন্য অপেক্ষা করছে। পারিবারিক আইনজীবী হনুমান সিংয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী করুণার উইলে অদ্ভুত একটা সমীকরণ আছে। করুণার অবর্তমানে তার ব্যবসার 50% শেয়ার ভাগ হয়ে যাবে দাদা যমুনা, বোন জাহ্নবী আর সুদেবের স্ত্রী পুরোধার মধ্যে। অর্থাৎ করুণার নিজের ছেলে সুদেব কার্যত শূন্য হাতে ফিরবে। সুদেব কি তার স্ত্রীর জন্য এই ঝুঁকি নিয়েছে, নাকি এর পেছনে কোনো ম্যাকবেথ মার্কা গভীর ষড়যন্ত্র আছে? আমার মনে হয় মতিবাবু, এবার সেই নায়িকার সঙ্গে কথা বলা খুবই দরকার। মতিলাল আর বিক্রম এবার দেখা করতে গেলেন অভিনেত্রী মুন মিত্রের সাথে। যদি এই মুন মিত্র খুনি না হন, তাহলে ওই হচ্ছে শেষ প্রত্যক্ষদর্শী, যে কিনা করুণাকে শেষ জীবিত অবস্থায় দেখেছে। দেখা করার ব্যবস্থা হলো শহরের একটি নামী কান্ট্রি ক্লাবে। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি আর গুমোট আকাশ। মুন মিত্র সুইমিং পুলের ধারে একটা ছাতার নিচে বসে অ্যাপেল জুস খাচ্ছিলেন। একটা 3/4 বিকিনি ভূষিতা মুন গায়ের ওপর আলগা করে ফেলে রেখেছে একটি জংলা প্রিন্টের পাতলা কাপড়। কি অসভ্য হাওয়া রে বাবা, এ কি বাঁদরামো শুরু করলো বলুন দেখি। হাওয়ার দোষ কি বলুন? আপনি মুন মিত্র, বাংলার 1 নম্বর নায়িকা, তাকে তো হাওয়াও ছুঁতে চাইবেই। আপনি তো কম দুষ্টু নন ইন্সপেক্টর। ঐশী, আপনার চোখ দুটো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যাকে আপনি তো করুণা প্রসাদকে শেষবার জীবিত অবস্থায় দেখেছিলেন। এবার বলুন তো, কি করতে গিয়েছিলেন ওখানে? মুন তার ঘন চকলেট রঙের ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তাকালেন বিক্রমের দিকে। সব বলবো রে বাবা, আমি সব বলবো। অত তাড়া কিসের? একটু বসুন না আমার কাছে প্লিজ, দুটো কথা বলি আপনাদের সঙ্গে। তা আপনার সঙ্গে এই হ্যান্ডসাম মানুষটিকে আমি তো চিনি না। আপনি কি ইন্সপেক্টরের পার্টনার? আপনার ভালো নাম কি? শান্তি মুন দেবী? 2 সেকেন্ড লাগলো মুনের বুঝতে ব্যাপারটা। শান্তি কথাটার আড়ালে যে একটা বাংলা স্ল্যাং লুকিয়ে আছে, তার মর্মোদ্ধার করতেই অট্টহাস্যে ফেটে পড়লেন তিনি। শান্তি, শান্তি, জি 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 জি, মানে এ বাবা, শান্তি বলছে। কি দুষ্টু লোক রে বাবা, দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টেও খেতে জানে না। উনি আমার বন্ধু, ক্রিমিনাল সাইকোলজিস্ট এবং লেখক।
করুণা প্রসাদের বিচিত্র মানসিকতা নিয়ে বই লিখছেন। আহা, এমন হ্যান্ডসাম সাইকোলজিস্ট। নাইস, হ্যাঁ? তা ড্রিঙ্ক চলবে নাকি? এই জানেন তো, আমারও মনের অনেক অসুখ। আমার বুকে একটু হাত রাখলে বুঝতে পারবেন। রাখুন না হাত, প্লিজ। বিক্রম এই প্রস্তাবটা সবিনয় প্রত্যাখ্যান করে সরাসরি প্রশ্ন শুরু করলো। করুণার সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল, তাই না? মুন মিত্র প্রথমে অস্বীকার করার অভিনয় চালিয়ে গেলেও পরে ভেঙে পড়লেন। এই ইন্ডাস্ট্রিটা এমনই, টিকে থাকতে গেলে না করুণার মতো সুগরদের বিছানায় যেতে হয়। ইয়েস ইয়েস, ইট ইজ কারেক্ট দ্যাট ও আমায় এক্সপ্লয়েট করেছে, কিন্তু মিথ্যে বলো না, অনেক সুযোগও করে দিত। আপনি যখন ঘর থেকে বেরোলেন তার 10 মিনিট পরেই সুদেব করুণার মৃতদেহ পায়। খুনের জন্য যে লেডিজ আন্ডারওয়্যার ব্যবহার করা হয়েছিল সেগুলো কি আপনার? ডিএনএ টেস্ট করিয়ে নিন মিস্টার ডিটেকটিভ। ওগুলো আমার নয়। আর করুণা তো একটা লম্পট ছিল, মরেছে ভালোই হয়েছে। ওর প্লাস্টিক সার্জারি করা শরীর চাটতে চাটতে আমি না ক্লান্ত হয়ে পড়েছিলাম। বেশ হয়েছে মরেছে, বেশ হয়েছে। মতিলাল আর বিক্রম পরস্পরের মুখ চাওয়াচাই করলো। এর মধ্যেই আবার বৃষ্টি শুরু হলো। মতিবাবু, ওর কথা বেশিক্ষণ শুনলে কান থেকে রক্তপাত শুরু হয়ে যেতে পারে। বৃষ্টি আরো বেড়ে গেলে তারা মুনের লাক্সারি রুমে গিয়ে বসলেন। মুন একটা সিগারেট ধরালো। যমুনা প্রসাদই আসল কালপ্রেট। ও সব জানে, ও খুনও করতে পারে। যমুনা আর করুণার সম্পর্ক কি এতটাই ঘনিষ্ঠ ছিল? ঘনিষ্ঠ মানে? ওদের সেই গোপন টর্চার চেম্বারের নিয়মিত পার্টনার ছিল যমুনা। আর জানেন ওদের সঙ্গ কে দিত? সুদেবের স্ত্রী পুরোধা। এসবের ভিডিও রেকর্ডিং হতো। করুণা তো বকলমে মাটির তলায় একটা পর্ন ইন্ডাস্ট্রি খুলে বসে পড়েছিল। মতিলাল আর বিক্রম একে অন্যের দিকে তাকালো। সব দেখে শুনে ওরা এক কথায় বমকে গেল বললেও যেন কমই বলা হবে। এই পুরোধা সম্পর্কে আপনি কতটা জানেন? পুরোধা লাস ভেগাসের একটা বারে কাজ করত। এই দুই ভাই মিলে ওকে ওখান থেকে তুলে এনে বাড়ির বউ বানিয়েছে। ও 1 নম্বরের কিঙ্কি, ডমিনেট্রিক্স। সুদেব নিছকই এক বেচারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ওকে নিজের বাপের নোংরামি সইতে হয়েছে স্রেফ টাকার লোভে, আর নাথিং এলস। মিস মিত্র, সময় খুব কম। আপনার কনফেশনাল স্টেটমেন্টের জন্য ধন্যবাদ। আমরা আপাতত আসছি, তবে পরে দরকার হলে আবার আসতে পারি। ও মা, আসতে পারি কি? আসতেই হবে, ব্যাস। আমার এই হেল্পের কথা ভুলে গেলে আপনাদের চলবে কেন? রুম থেকে বেরিয়ে আসার সময় মুনের অট্ট হাসি করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মেডিটেশন আর ড্রাগসের বদলে এই মেয়েটা সেক্স অ্যাডিকশন দিয়ে নিজের ট্রমা ঢাকতে চাইছে। সেই সঙ্গে অন্যের ট্রমারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা ভায়া মন্দ বলনি। মতিবাবু, পুরোধা যদি সত্যি লাস ভেগাস থেকে এসে থাকে তবে পিজি ট্র্যাকিংয়ে ওর পুরনো রেকর্ড নিশ্চয়ই পাওয়া যাবে। খেলাটা এখন আর কলকাতায় সীমাবদ্ধ নেই ভায়া।
লাস ভেগাস হয়ে আমস্টারডাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নিজের ডেরায় ফেরার পথে তিলজলা থানার সামনে জিপটা থামালেন মতিলাল। ট্রাফিক সার্জেন্ট সম্ভবত আগেই খবর পাঠিয়েছিলেন। ওসির চেম্বারে ঢুকতেই দেখা গেল ইনচার্জ প্রবীর ঘোষ তটস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। ড্রাগ স্কোয়াড থেকে সদ্য দায়িত্ব নিয়ে আসা প্রবীর মতিলালকে দেখে স্যালুট ঠুকলেন। মতিলাল বরাবরের মতোই বিক্রমের পরিচয় দিলেন তার বন্ধু হিসাবে এবং ইনভেস্টিগেশনের পার্টনার হিসাবে। মুন্না শেখের 20 বছরের পুরনো ফাইলটা বের করো। কয়েক মিনিটের মধ্যেই হলদেটে হয়ে যাওয়া সেই ফাইলটা এলো মতিলালের টেবিলের সামনে। সুরাত হাল মানে ইনকোয়েস্ট কে করেছিল? কামেশ্বর সিং, কিন্তু ও তো 10 বছর আগে রিটায়ার করেছে। হ্যাঁ, ওকে তো আমি চিনি, বেস্ট পার্সন ইন দিস ফিল্ড। সঙ্গে সঙ্গে কামেশ্বরকে ফোন করলেন মতিলাল। কামেশ্বর কাছেই থাকে, মিনিট 5 মধ্যে থানায় হাজির হলো। 70 ছুঁই ছুঁই বয়স হলেও কামেশ্বর এখনো চাউকের মতো খাঁড়া। মতিলাল তার দিকে ফাইলটা এগিয়ে দিলেন। কামু, মনে পড়ছে এই কেসটা? মুন্না শেখ, ওকে তো আমি চিনতাম স্যার। ওর ছেলে সিরাজুলও আমার চেনা। খুব দুঃখের কেস স্যার। মুন্না যখন মারা যায় ওর বউ তখন 9 মাসের পোয়াতি। ডেড বডি দেখে তোমার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল কামু? ওকে 6 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল স্যার। বডিতে আঁচড় আর ধস্তাধস্তির চিহ্ন দেখে আমি ইনচার্জ নীলরতন মিশ্রকে পরিষ্কার বলেছিলাম যে এটা খুন। নীলরতন মিশ্র এখন কোথায়? স্যার, বলছিলাম ওই মুন্নার মৃত্যুর ঠিক 2 মাস পরেই নীলরতনবাবু কসবার কাছে একটা পথ দুর্ঘটনায় মারা যান। ওর জিপে একটা দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে, মানে ট্রাকের পেছনে ধাক্কা মানে। স্যার, নীলরতন বাবুকে যখন জিপের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বের করা হয় উনি তখনও জ্ঞান হারাননি। উনি বারবার মুন্নার নাম নিচ্ছিলেন, কিছু একটা বলতে চাইছিলেন ঠিকই, কিন্তু শেষ করার আগেই আমার কোলেই তিনি প্রাণ হারালেন। দুটো অ্যাবনর্মাল ডেথ, মাঝে মাত্র 2 মাসের গ্যাপ। দারুণ সিনক্রোনাইজেশন। মতিলাল উঠে দাঁড়ালেন। ওর চোখ দুটোর দিকে তাকালেই বোঝা যায় যে ভেতরে কি যেন একটা ঝড় চলছে। মতিবাবু, ফাইল রিওপেন করা দরকার। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাইয়া। প্রবীর, ফাইল রিওপেন করো, ফ্রেশ এফআইআর করো। আমি নীলরতনের সেই সময়ের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাই। ভয় এখানে একটা বড় ফ্যাক্টর। নীলরতন আর মুন্না দুজনকেই মৃত্যুর আগে ভীষণ ভয় পাইয়ে দেওয়া হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো 20 বছর পর করুণা প্রসাদ যখন মারা গেলেন ওর চোখে মুখেও আমি সেই একই আতঙ্কের চিহ্ন দেখেছি। 20 বছরের গ্যাপ মতিবাবু, সেই একই ভয় কি ফিরে এলো? হ্যাঁ ভাইয়া, মুন্না ছিল বাইরের একমাত্র লোক যে করুণার সেই সিক্রেট চেম্বারের খবর জানত। করুণা ওকে সরিয়ে দিয়েছিল। নীলরতন হয়তো সেটা জেনে ফেলায় তাকেও সরানো হয়েছে, কিন্তু প্রশ্ন হলো করুণাকে কে তাহলে এতদিন পর মারল, আর এত বছর পরেই বা কেন? তবে কি কোনো থার্ড পার্সন সব জানে? মতিলালের পেটটা এবার চুঁচো করে উঠল। চলো ভাইয়া, লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপর আমাদের সেই ডমিনেট্রিক্স পুরোধা প্রসাদের মুখোমুখি হতে হবে। আরেকজন রহস্যময় মহিলা, দেখা যাক সে কি সাজিয়ে রেখেছে আমাদের জন্য। পুরোধা কুলকার্নি ক্যালিফোর্নিয়ার সিটি হাসপাতালে ব্রিটিশ মায়ের কোলে আলো করে যখন সে জন্মেছিল, তখন তার এনআরআই বাবা পোল্যান্ডে নাসার গবেষণায় ব্যস্ত। পুরোধা মেধাবী ছিলেন ঠিকই, কিন্তু পড়াশোনায় তার মন বসেনি। 13 বছর বয়সে যৌনতায় হাতেখড়ি তার। 15তে প্রথম গর্ভপাত, তারপর এক রঙিন ক্যারিয়ার। প্রথমে মডেলিং থেকে শুরু করে বারটেন্ডার, এসকর্ট সার্ভিস, এমনকি নেভেদার যৌনপল্লী পর্যন্ত বিস্তৃত তার বর্ণময় জীবন। নেভেদার ব্রথেলে তাঁর তথাকথিত শ্বশুর করুণার সাথে তাঁর আলাপ। সল্টলেকের বাগানে বসে ডেক চেয়ারে হেলান দিয়ে
কথাগুলো বলে চলেছিলেন পুরোধা। 7 বছর আগে সুদেবকে বিয়ে করে ইন্ডিয়াতে এলেও গলায় আমেরিকান অ্যাকসেন্ট এখনো স্পষ্ট। তবে পুরোধার এই কাহিনীতে একটি সেন্টিমেন্টাল টুইস্ট আছে, কারণ এই ডমিনেট্রিক্স মহিলাই কলকাতায় পথ শিশুদের জন্য একটা এনজিও চালায়। মানুষের ভেতর যে কতগুলো পরস্পর বিরোধী চরিত্র বাস করতে পারে, এই পুরোধাই তার জলজ্যান্ত প্রমাণ। মতিলাল বরাবরের মতোই চা বা খাবার প্রত্যাখ্যান করে দিলেন। বিক্রম নিবিষ্ট মনে পুরোধার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছিল। কালো ট্র্যাকস্যুটে লম্বা চওড়া হাফ ইউরোপিয়ান কাঠামোর এই মহিলাটি যথেষ্ট আকর্ষণীয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে সে খুব রিজার্ভ ধরনের, মেপে কথা বলে। সুদেব কি আপনার এই পুরনো ইতিহাস জানে? মানে তার বাবার সঙ্গে আপনার পুরনো সম্পর্কের কথা? ওয়েল, আই থিঙ্ক অল্প বিস্তর জানে নিশ্চয়ই। এই বিজনেসে ওর তো কোনো ভয়েস নেই, সিইও হিসেবে শুধু মোটা মাইনেটা গুনে নেয়। এবার আসল কথায় আসা যাক। আপনার 5 বছরের মেয়ের আসল বাবা কে, সুদেব না করুণা প্রসাদ? পুরোধার চোখে এক মুহূর্তের জন্য যেন জল চিকচিক করে উঠল। মুন্নি সুদেবেরই মেয়ে, কিন্তু আমি করুণাকে বিশ্বাস করিয়েছিলাম যে মুন্নি ওর সন্তান। আপনাদের বলতে দ্বিধা নেই, এটা আমার একটা চাল ছিল। কেন? করুণার উইলে আপনার মেয়ের জন্য মোটা শেয়ার বরাদ্দ করার জন্য? হ্যাঁ, দেখুন, করুণার মৃত্যুতে আমি আর সুদেব এখন সুপার রিচ। আমাদের নিজেদের শেয়ার তো আছেই, সাথে মুন্নির নামেও করুণার অর্ধেক সম্পত্তি চলে আসছে। আপনি কি করুণার আচরণে ইদানিং কোনো পরিবর্তন দেখেছিলেন? ও কি কাউকে ভয় পাচ্ছিল? পুরোধা এবার একটু সময় নিল। দেখুন, করুণা ইদানিং দুঃস্বপ্ন দেখছিল, ঘুম হতো না ওর। সম্ভবত ও বাসুদেব ধর নামে এক সাইকোথেরাপিস্টের কাছে যাওয়ার কথাও ভাবছিল। ডাক্তারবাবুর সাথে আপনি কথা বলে দেখতে পারেন। মতিলাল আর বিক্রম উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে মতিলাল বাঁকা হাসিটা হাসলেন। শুনেছি আপনি একসময় ডমিনেট্রিক্স ছিলেন, এটা কি সত্যি? ঠিকই শুনেছেন, করুণা আমার সিসি ছিল। মানে? ওসব ব্যাখ্যা করতে গেলে তো আরেকদিন সময় নিয়ে আসতে হবে চিফ। তবে রিসেন্টলি করুণা কিন্তু ওর সেই গোপন চেম্বারটা ভেঙে ফেলার কথাও ভাবছিল। ডিজিটাল যুগে এসব চালানোর রিস্কি, তাছাড়া আইন এখন অনেক কড়া। ও নিজের পাবলিক ইমেজ নিয়ে যথেষ্ট চিন্তিতও হয়ে পড়েছিল। আর শেষের দিকে ও সব সময় কি যেন একটা ভাবতো। আই মিন, সামথিং হ্যাপেন্ড ইন বিটুইন, যেটা আমরা জানি না। হয়তো ওই সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বলতে পারবেন। পুরোধার বাড়ি থেকে বেরোনোর সময় টিপটিপ করে ফের বৃষ্টি শুরু হলো। মেঘলা বিকেলটা কলকাতার উপরে ঠিক সময়ের অনেক আগেই যেন অন্ধকার নামিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং মহিলা, তাই না? অত্যন্ত ইন্টারেস্টিং ভাইয়া, কিন্তু করুণা কেন চেম্বারটা হঠাৎ ভেঙে ফেলতে চাইলো? আর ডাক্তার বাসুদেব ধরই বা করুণার সম্পর্কে কতটা জানেন? ডক্টর বাসুদেব ধরের চেম্বারটা দক্ষিণ কলকাতার একটা নিরিবিলি গলিতে। বিক্রম আর মতিলাল যখন পৌঁছালেন তখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। চেম্বারের ভেতর মৃদু ধূপের গন্ধ আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের হালকা রেশ। ডাক্তারবাবু তখন শেষ পেশেন্টটিকে বিদায় দিচ্ছেন। ডাক্তার ধরের বয়স ওই 70-এর কাছাকাছি, চোখে মোটা সোনালি ফ্রেমের চশমা আর এক মাথা সাদা চুল। মতিলালকে দেখে তিনি কিন্তু একটুও অবাক হলেন না। ডাক্তারবাবু, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি, তবে করুণা প্রসাদের কেসটা নিয়ে আপনার সঙ্গে কথা বলা খুব জরুরি। খবরটা শোনার পরেই আমার মন বলছিল আপনারা আসবেন। করুণা প্রসাদ মারা যাওয়ার 2 দিন আগেই আমার কাছে এসেছিলেন। বসুন বসুন। মতিলাল আর বিক্রম সোফায় গিয়ে বসলেন। বিক্রমের নজর ডাক্তারবাবুর বুক শেলফের দিকে।
ওখানে মানুষের মনে নানান জটিল অসুখ নিয়ে বিভিন্ন রকম শত শত বই। আচ্ছা, করুণা প্রসাদ কি সম্প্রতি কোনো নির্দিষ্ট ভয়ের কথা আপনাকে বলেছিলেন, বা কোনো পুরনো অপরাধ বোধ তাকে তাড়া করছিল এমন? করুণা প্রসাদ মানুষ হিসেবে খুব একটা সুবিধের ছিলেন না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু শেষ দিকে ওর ভেতর একটা অদ্ভুত প্যারানয়া কাজ করছিল। ওর মনে হচ্ছিল 20 বছর আগের কোনো একটা ছায়া ওর পিছু নিচ্ছে। 20 বছর? মানে সেই রাজমিস্ত্রি মুন্না শেখের সময়ের কথা বলছেন? করুণা কি কারো নাম করেছিল? না, ও কোনো নাম নেয়নি, তবে বলেছিল, ডক্টর, আমি মরা মানুষের দীর্ঘশ্বাস শুনতে পাই। মাটির নিচের কোনো একটা ঘর থেকে কেউ যেন রোজ রাতে আমার কানে ফিস ফিস করে কিছু কথা বলে। আমি বুঝিয়েছিলাম যে এটা ওর হ্যালুসিনেশন, কিন্তু ওর আতঙ্কটা ছিল বাস্তব। ওর কোনো স্বপ্ন বা এমন কোনো কথা আপনার মনে পড়ছে যা আমাদের কাজে লাগতে পারে? ডক্টর ধর কিছুক্ষণ চুপ করে রইলেন। উনি একটা কথা বারবার বলতেন, পাথর কথা বলছে। ওর মনে হতো যে দেওয়ালগুলো উনি তৈরি করেছিলেন সেইগুলোই একদিন ওকে গিলে ফেলবে। আর একটা নাম কি অস্ফুট স্বরে বলছিলেন জানেন, যেটা আমি আগে কখনো শুনিনি, রিভু। মতিলাল আর বিক্রম একে অপরের দিকে তাকালেন। রিভু যমুনা প্রসাদের বোনের ছেলে, যে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। আমি যদ্দূর জানি রিভু তো 1993 সালে মারা গেছে। করুণা ওর নাম নিচ্ছিলেন কেন? সেটাই তো রহস্য মশাই। করুণার মনে হচ্ছিল রিভু বোধহয় ফিরে এসেছে, কিন্তু কিভাবে সেটা উনি বুঝিয়ে বলতে পারেননি। ওর কনফেশন শেষ হওয়ার আগেই ওই চেম্বার থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন। আমার মনে হয়েছিল উনি একটা বিরাট মেন্টাল টার্ময়েলের মধ্যে রয়েছেন। ডাক্তার আর বিশেষ কিছু বলতে পারলেন না, তাই চেম্বার থেকে বেরিয়ে মতিলাল বিক্রমের সঙ্গে আলোচনা শুরু করলেন। ভায়া, খেলাটা যমুনা প্রসাদ থেকে শুরু হয়ে এখন রিভুর দিকে ঘুরছে। মৃত মানুষরা কি তবে সত্যি প্রতিশোধ নিতে ফিরে আসছে? বিক্রম পকেট থেকে একটা পুরনো নিউজ পেপারের ক্লিপিং বের করলো, যেটা পিজি কিছুক্ষণ আগে ওকে পাঠিয়েছে। মতিবাবু, রিভুর বডি কোনো দিন পাওয়া যায়নি। পাহাড়ি খাদ থেকে ও সেরে ভ্যানিশ হয়ে গেছিল। খেলোয়াড় বদলাচ্ছে বিক্রম, কিন্তু খেলাটা সেই পুরনোই আছে। পরদিনে সকালটা শুরু হলো এক অশুভ সংকেত দিয়ে। মতিলাল আর বিক্রম যখন জাহ্নবী প্রসাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন, তখন থেকেই বিক্রমের মনে হচ্ছিল বড় একটা অঘটন ঘটতে চলেছে। জাহ্নবী আর তার স্বামী মধুকর কলকাতার অভিজাত কমপ্লেক্সে 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকেন। মতিলাল ফোন করতেই জাহ্নবী টাল বাহানা শুরু করলেন। কাউকে কাটানোর জন্য মানুষ যে ধরনের ব্যবহার করে থাকে সেইগুলোই বলতে লাগলেন, ব্যস্ত আছি, পরে আসুন, এই জাতীয় কথাবার্তা। কিন্তু এবার মতিলালকে দেখা গেল বেশ অন্য মেজাজে। দুপুর 12টার মধ্যে স্বামী সহ আমার অফিসে হাজির হবেন, না এলে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবো। হ্যাঁ মতিবাবু, আজ তো মেজাজে আছেন। এটা কি টিট ফর ট্যাট? মতিলাল কিছু একটা বলতে যাচ্ছিলেন, আর ঠিক তখনই রাঘবের ফোন এলো। মতিলাল ফোনটা স্পিকারে ফেলতেই ভেসে এলো রাঘবের গলা। স্যার, দেবাশিসের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। সল্টলেক করুণাময়ীর কাছে একটা লরি এসে ওর গাড়িটাকে পিষে দিয়েছে স্যার। সত্যি কথা বলতে কি, খবরটা বজ্রপাতের মতো আছড়ে পড়ল। বোঝাই যাচ্ছে সল্টলেকের মতো জনশূন্য এলাকায় বৃষ্টির সকালে এই ধাক্কাটা কোনো সাধারণ দুর্ঘটনা কিন্তু নয়। ও এখন কোথায় আছে রাঘব? স্যার, ওকে ক্রাইস্ট হাসপাতালে অ্যাডমিট করেছি। ওটাই সব থেকে কাছে ছিল। আইসিইউতে রয়েছে, ক্রিটিক্যাল, লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। কালি, গাড়ি ঘোরাও, সোজা ক্রাইস্ট হাসপাতাল। হাসপাতালে দেবাশিসকে অপারেশনের টেবিলে রেখে মতিলাল যখন বেরোলেন,
ওর চোয়াল তখন পাথরের মতো শক্ত। এটা কিছুতেই অ্যাক্সিডেন্ট নয় মতিবাবু, নিশ্চয়ই কেউ ওকে মারার চেষ্টাই করেছিল। জানি ভাইয়া, দেবাশিস এই ইনভেস্টিগেশন লিড করছিল। এটা স্রেফ একটা ওয়ার্নিং ভাইয়া। খুনি এখন ডেসপারেট হয়ে উঠেছে। ভালো ভালো ভালো, যত ডেসপারেট হবে ততই ভুল করবে। হাসপাতালের বাইরেই টিম নিয়ে অপেক্ষা করছিল রাঘব। ঘাতক লরিটা ছিল একটা চোরাই মাল স্যার। আগের রাতে ওটাকে চুরি করা হয় বড়নগর থেকে। কি বললাম মতিবাবু, এটা একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার অ্যাটেম্প্ট। আমার মনে হয় আর দেরি না করে সন্তু দত্তকে এবার তুলে নিয়ে আসা হোক। ইয়েস, একমত ভাইয়া, আর দেরি করা যাবে না। সন্তুকে ওষুধ দিলেই আরও ইনফরমেশন বেরিয়ে আসবে, কারণ সন্তুই এখন একমাত্র যোগসূত্র। ট্যাক্সি ড্রাইভার মাস্টারজিকে নিয়ে মতিলাল আর বিক্রম যখন সন্তুর ডেরায় এসে পৌঁছালেন, সেখানে তখন বাইরের মানুষের খুব ভিড় জমেছে। ভাবগতিক সুবিধের মনে হচ্ছে না মতিবাবু। মনে হচ্ছে আমরা দেরি করে ফেললাম ভাইয়া। রাস্তার পাশেই দোতলা বাড়িটার দরজা আধ খোলা, ভেতরে লোকজনের ভিড়, কিন্তু কেউই গলা তুলে কথা বলছে না। ভেতরে ঢুকতেই প্রথমে কানে এলো কান্নার রোল। এক বয়স্ক মহিলাকে সবাই ঘিরে ধরে সান্ত্বনা দিচ্ছেন। পাড়ার এক বৃদ্ধ ভদ্রলোক মতিলালকে চিনতে পারলেন। যাক, আপনি এসে গেছেন। আমরা লোকাল থানায় খবর দিয়েছি। পাশের ঘরে দেখা গেল রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে সন্তু দত্ত। ওর গলাটা কেউ অবলীলায় চিরে দিয়েছে, কিন্তু ওর চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে। মৃত্যুর ঠিক আগে কি দেখে এত ভয় পেয়েছিল সন্তু? কাকে দেখেছিল? প্রচণ্ড আক্রোশ থেকেই এই খুন, রিভেঞ্জ মার্ডার। এতক্ষণে একটা ছবি চোখের সামনে স্পষ্ট হচ্ছে। কি ছবি বলো তো ভাইয়া, দেখি আমার সঙ্গে মেলে কিনা। দেখুন, করুণার হয়ে কাজ করত সন্তু। এমন কিছু করেছিল দুজনে, যার প্রতিশোধ নিতে গিয়ে দুজনকে মারা হলো প্রায় পরপর। ঠিক লাইনেই ভাবছো ভাইয়া, কিন্তু তাহলে আমাদের দেবাশিস বেচারা কি দোষ করলো? দেবাশিস হয়তো ওদের খুব কাছাকাছি চলে গেছিল কোনোভাবে। হয়তো ওদের সম্পর্কে এমন কিছু জেনে ফেলেছিল তদন্ত করতে গিয়ে, যাতে কিনা ওরা ধরা পড়ে যেতে পারত। ঠিক 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 লাইনে ভেবেছ। আমার শুধু একটাই খটকা লাগছে, বেছে বেছে হঠাৎ দেবাশিস কেন? ইউ আর রাইট মতিবাবু। মতিলাল ঘড়ি দেখলেন, দুপুর 12টা বাজে। জাহ্নবী প্রসাদ আর তার স্বামী নিশ্চয়ই এতক্ষণে অফিসে তার ঘরের বাইরে অপেক্ষা করছেন। জাহ্নবী প্রসাদ তো তার স্বামীকে নিয়ে এসে গেছে এতক্ষণে। তবে ওরা বসুক কিছুক্ষণ, রগর তো সবেমাত্র শুরু হলো। মতিলাল রাঘবকে ফোন করে যমুনা প্রসাদের কোয়ার্টারে ফোর্স পাঠাতে বললেন। করুণার পর সন্তু, ফলে পরের টার্গেট যে যমুনা প্রসাদ হতে পারে সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। যদিও আকাশের কালো মেঘ আজও সেই আলোটা ফুটতে দিচ্ছে না যেটা ওঁরা দেখতে চাইছেন। মতিবাবু, সন্তু শুধু চামচা ছিল না, ও ছিল করুণা আর যমুনার সব অপকর্মের মেন অ্যাকমপ্লিশ। ওকে সরিয়ে খুনি আসলে সব লিক বন্ধ করে দিল। একদম ঠিক। এর অর্থ খুনিরা কিন্তু আমাদের ওপরেও নজর রাখছে ভায়া। আমি যেন ঘাড়ের ওপর ওদের নিঃশ্বাস টের পাচ্ছি। ওরা স্ট্রাইক করার আগে কিন্তু আমাদের ওদের কাউকে পাকড়াও করতেই হবে। জাহ্নবী প্রসাদ আর তাঁর স্বামী মধুকরকে নিয়ে যে খুব বেশি সময় নষ্ট করা হবে না, তা আসার পথেই বিক্রম আর মতিলাল ঠিক করে ফেলেছিলেন। এটা ঠিক যে জাহ্নবী প্রসাদ বড় কোম্পানির ডিরেক্টর, কিন্তু কথা বলতে গিয়ে দেখা গেল এই মুহূর্তে তাকে নিছকই এক দিশেহারা, শোকাতুর মা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। নিজের একমাত্র ছেলের মৃত্যুর জন্য তিনি সরাসরি আঙুল তুলেছেন সুদেবের দিকে। খুনি যদি সুদেবকে মারতো, আমি অনেক বেশি খুশি হতাম চিফ। ওই আমার ছেলেকে শেষ করেছে। আপনি চাইলে আমরা রিইনভেস্টিগেশন শুরু করতে পারি।
কোনো লাভ নেই চিফ। পুরনো সব নথিপত্র করুণা এমনভাবে নষ্ট করেছে যে আদালতে কিচ্ছু প্রমাণ করা যাবে না। করুণা ওর মেয়েকে সম্মানের জন্য সব ধামাচাপা দিয়েছিল। আজ দেখুন ওর সেই সম্মান কোথায়? ওর যা প্রাপ্য ছিল তাই পেয়েছে। সুদেবও একদিন ওর পাওনা ঠিকই বুঝে পাবে। মতিলাল উঠে দাঁড়ালেন। আগামীকাল যেন বাড়ির 2 পরিচারিকা মাধুরী আর রিমিকে আমার অফিসে পাঠিয়ে দেওয়া হয়। মা মেয়েকে ঠিক কৃতদাসের মতো ব্যবহার করতো করুণা। তবে ওরা ওর যৌনদাসী ছিল কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। ওরা করিডোর দিয়ে বেরিয়ে যাওয়ার পর মতিলাল নিবিষ্ট মনে চেয়ে রইলেন। জটগুলো একের পর এক খুলছে, কিন্তু আসল চেহারাটা এখনো আবছা। বিকি ভায়া একজন বিকৃত মনা এডিটর, যাকে নিজের অ্যান্টি চেম্বারেই খতম করা হয়েছে। চেম্বারে ঢোকার রাস্তা 3টে। মেইন ডোর দিয়ে অভিনেত্রী মুন মিত্র ঢুকেছিল ঠিকই, কিন্তু তার মায়ের অসুস্থতার ফোন আসায় সেদিন যে কাজের জন্য এসেছিল তার এগোয়নি। মা অসুস্থ না হলে হয়তো মুনের লাশটাও সেদিন ওখানেই পড়ে থাকতো। এটা বোঝা যাচ্ছে খুনি তখন ওত পেতেছিল। করুণা যখন অপ্রকৃতিস্থ অবস্থায় একা, তখনই সে হানা দেয়। খুনিরা অফিসের মেন ডোর দিয়ে ঢোকেনি, এটা নিশ্চিত। তাহলে কি টয়লেট নাকি সেই গোপন সুড়ঙ্গ? যদি সুড়ঙ্গ দিয়ে ঢুকে থাকে তবে এটা নিশ্চিত যে খুনিদের সঙ্গে ওই পরিবারের কারোর একটা যোগাযোগ রয়েছে। পুরো পরিকল্পনাটা খুব নিখুঁতভাবে সাজানো, কিন্তু মোটিভটা কি? ঠিক বলেছ ভায়া। মোটিভ কি শুধুই রিভেঞ্জ নাকি অন্য কিছু? মতিলাল যখন গভীর চিন্তায় ডুব দিয়েছেন, ঠিক তখনই ওর মোবাইলটা সজোরে বেজে উঠল। স্ক্রিনে রাঘবের নাম। রাঘবের ফোনটা যখন এলো, ওর রীতিমতো গলা কাঁপছিল। হাসপাতাল থেকে ফোন আসার ফলে মতিলাল একটুখানি যেন ঘাবড়ে গিয়েছিলেন। দেবাশিসের কোনো অমঙ্গল হলো না তো? কিন্তু ও পাশে রাঘব যা বলল তা রীতিমতো অবিশ্বাস্য। দেবাশিসের জ্ঞান ফেরার পর সে জানিয়েছে লরিটি তাকে ধাক্কা দেওয়ার ঠিক আগে সে রাস্তার ধারে দেখেছে শেখ মুন্নাকে দাঁড়িয়ে থাকতে। 20 বছর আগের মরে যাওয়া সেই শেখ মুন্না, যে কিনা দেবাশিসকে দেখে হাত নেড়ে হাসছিল। মতিলাল আর বিক্রম ক্রাইস্ট হাসপাতালে পৌঁছাতেই বিক্রমের বন্ধু নিউরোসার্জন ডক্টর মৃণাল ঘোষ তাদেরকে অভয় দিলেন। দেবাশিস এখন বিপদমুক্ত, তবে সে এখন বর্তমানে ট্রমার মধ্যে আছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে দেবাশিসের সেই দেখাটা স্রেফ কি হ্যালিউসিনেশন ছিল? প্রত্যক্ষদর্শী সেই তরুণ ড্রাইভারের বয়ান শুনলে অবশ্য সেটা মনে হয় না। লরি থেকে একটা লোক লাফ দিয়ে নেমেছিল, যার হুলিয়াটা মুন্না শেখের সাথে মেলে। সাধে কি আর বলে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বুঝলে ভায়া, করুণার মৃত্যুর আগে কেন ওর মুখ ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল তার কারণটা বোধহয় এবার বোঝা যাচ্ছে। আর ঠিক তখনই বিক্রমের ফোনে পিজির কল এলো। দে মতিবাবুকে লাইনটা দে, ওর জন্য একটা ভালো খবর আছে। হ্যাঁ বলো ভায়া, কি সুখবর দেবে? শুনলাম আপনি নাকি ভূত ধরতে বেরিয়েছেন, কিন্তু ওটা ভূত নয়, জ্যান্ত মানুষ। আমি করুণা প্রসাদের গত 20 বছরের ব্যাংক ডিটেলস ঘেটে দেখেছি, প্রতি মাসে মুম্বাইয়ে ব্যান্ড্রার একটা অ্যাকাউন্টে মোটা টাকা যেত। প্রাপকের নাম আর কেউই নয়, শেখ মুন্না। কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন মতিলাল। দেখো ভায়া, তোমার বন্ধু কি বলছে? তার মানে মুন্না মরেনি? করুণা ওকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল? এই গল্পের আরও বাকি আছে। শুরুতে এই টাকাটা যেত বড় ভাই যমুনা প্রসাদের অ্যাকাউন্টে। সম্ভবত যমুনাই প্রথম দিকে এই ডিলটা হ্যান্ডেল করতেন। সামারি হলো, মুন্না শেখ গত 20 বছর ধরে করুণা প্রসাদকে ব্ল্যাকমেল করছিল। মতিলাল ঘড়ি দেখলেন। পিজির তথ্যে এটা পরিষ্কার যে যমুনা প্রসাদ এই নাটকের প্রধান পরিচালক। মুন্নাকে মরার হাত থেকে বাঁচিয়ে সে আসলে নিজের ভাইয়ের টুঁটি টিপে ধরার অস্ত্র বানিয়ে রেখেছিল। আর 2-3 দিন সময় দিন মতিবাবু, খুনি আপনার হাতের নাগালে চলে আসবে।
এখন শুধু এক কাপ কড়া কফি পাওনা রইল। ভায়া, খেলাটা এবার জমেছে। 20 বছর পর শিকারী আর শিকারের জায়গা বদল হয়েছে। এবার যমুনা প্রসাদের মুখোশটা খোলার সময় এসেছে। বিশ বছর আগের সেই দিনটাও ঠিক আজকের মতোই হাড় কাঁপানো বৃষ্টির সন্ধ্যা ছিল। সেই সন্ধ্যায় করুণা প্রসাদের অফিসের 6 তলা ছাদ থেকে পড়ে শেখ মুন্না মারা গিয়েছিল বলে রেকর্ড বলছে। ময়না তদন্তের রিপোর্টে সেটা আত্মহত্যা থাকলেও কামেশ্বর সিংয়ের সেই সুরাথাল আজ অন্য কথা বলছে। মুন্নাকে সেদিন ছাদ থেকে ঠেলে দেওয়া হয়েছিল এই কথা ঠিকই, কিন্তু পিজির তথ্য আর দেবাশিসের বয়ান বলছে সেদিন যে মানুষটা মরেছিল সে কিন্তু মুন্না শেখ ছিল না, বরং মুন্না ছিল সেই খুনের সাক্ষী। তাহলে কি খুনিরা অন্য কাউকে মুন্না সাজিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিল, আর আসল মুন্না সেই সুযোগে করুণা প্রসাদের টুঁটি টিপে ধরেছিল? একমাত্র সেই জানত করুণার সেই সিক্রেট চেম্বারের কথাটা, কারণ সে নিজে ওটা বানিয়েছিল। আর গত 20 বছর ধরে সে করুণাকে ছিবড়ে করে টাকা আদায় করছে। আর করুণাও নিজের পিঠ বাঁচাতে মুন্নাকে টাকা দিয়ে গেছে। কিন্তু হঠাৎ এমন কি হলো যে মুন্না কলকাতায় ফিরে এলো? তাহলে করুণা কি তার সেই গোপন কক্ষটি ভেঙে ফেলে মুন্নার ব্ল্যাকমেলিংয়ের সমস্ত রাস্তা বন্ধ করতে চেয়েছিলেন? নাকি এই পরিবারের অন্য কেউই হায়ার করেছে মুন্নাকে, করুণার সন্তুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য? সন্তু অনেক কিছু জানত, আর জানত বলেই করুণার পর তাকেও কি মরতে হলো? প্রশ্ন অনেক রয়েছে, এবার উত্তর পাওয়ার পালা। বিক্রম আর মতিলাল কথা বলছিল, ঠিক তখনই ঘরে রাঘব ঢুকল। রাঘবের মুখের চাপা উত্তেজনা কিন্তু বলে দিচ্ছে এমন কিছু একটা খবর তার কাছে রয়েছে যা চমকে দেওয়ার মতো। বলো রাঘব, কি খবর? স্যার, টালিগঞ্জ থেকে ওই লরি ড্রাইভার আর নেপলাকে তুলে আনা হয়েছে স্যার, কথা বলবেন নাকি? মতিলাল এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওর চোখে এখন শিকারী বেড়ালের মতো চিলতে হাসি। এখানে না, ওদের সোজা ওয়্যার হাউসে নিয়ে চলো। ওয়্যার হাউস তিলজলার এক প্রান্তে পুলিশের এক বিশেষ সাউন্ড প্রুফ সেল। অপরাধীদের জেরা করে তথ্য বের করার জন্যই এই জায়গাটি তৈরি। আইনের সবকটা ধারা মেনে তো সবসময় কাজ করা সম্ভব নয়। কিছু এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থা দরকার পড়ে তেমন টিটিয়া ক্রিমিনালগুলোর সঙ্গে ডিল করার জন্য। মতিলাল জানেন যত বড় দাগি আসামি হোক না কেন, ওয়্যার হাউসে সেই গুমোট অন্ধকার আর নিস্তব্ধতার সামনে সবাই শেষ পর্যন্ত ভেঙে পড়ে। ওদের এখানেই রাখা হয়েছে। গুড, চলো বিক্রম, এবার ওদের মুখ খোলার পালা। সেলটা ছোট আর আধো অন্ধকার। ওপরের আলোটা সরাসরি এসে পড়েছে সেই লোকটার ওপর, যার সামনে ঠিক জমদূতের মতো দাঁড়িয়ে আছে মতিলাল ও বিক্রম। দুজনেই অন্ধকারের ভেতর থাকার ফলে কাউকে ভালোভাবে দেখার কোনো উপায় নেই। দুজনের কাউকেই চেয়ারের সাথে কিন্তু বেঁধে রাখা হয়নি, কিন্তু হ্যান্ডকাফ রয়েছে দুজনের হাতেই। নেপালকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে বেশ ঘাবড়ে গেছে। মতিলালকে চেনে না এমন ক্রিমিনাল কলকাতায় বিরল। মতিলাল তার পায়ে পা রাখতেই সে চিৎকার করে উঠল, স্যার স্যার ওই লোকটা চিনা স্যার, আমি চিনা লোকটাকে, বিশ্বাস করুন স্যার, শেখ শেখ মুন্না, মুন্না স্যার। মতিলাল লোকে হাত তুলে থামিয়ে দিলেন। মতিলালের কাছে খবর আছে যে এই অজয় সিং ওরফে কালিয়াকে মুন্না মুঙ্গের থেকে হায়ার করে এনেছে। ওর নামে বেশ কয়েকটা সিরিয়াস খুন, অপহরণ এবং ধর্ষণের মামলাও রয়েছে। লোকটার চোখের দৃষ্টিটা বরফের মতো ঠান্ডা, যেন শুধু মৃত্যুইও চেনে। নেপাল তোর পাশে বাস্তবিকই বাচ্চা ছেলে। আমি তোকে বিশ্বাস করি, কিন্তু মুন্নার সাথে তোর আলাপ কিভাবে হলো সেটা বল। নেপাল ওর পাশের লোকটার দিকে তাকালো। কালিয়া এমনভাবে ওর দিকে তাকিয়ে আছে যেন নেপাল মুখ খুললেই ওকে চিবিয়ে খাবে ও। রাঘব, নেপালকে ওর সেলে নিয়ে যাও আর সব অ্যারেঞ্জ করো। আমরা সিনটা রিক্রিয়েট করব ঠিক একই জায়গায়। ওয়্যার হাউস থেকে বেরিয়ে আসার সময় মতিলালের হঠাৎ মনে পড়ে গেল করুণা সেই আন্ডারগ্রাউন্ড সিক্রেট চেম্বারের কথা। তোমার কি মনে হয় ভায়া, ওটা যে ভেঙে ফেলতে চেয়েছিল করুণা, সেটা কি মুন্না জানতো? সেটা জানলে মুন্না এটাও জানতো যে ব্ল্যাকমেইলিংয়ের খেলা এবার শেষ হতে চলেছে।
কিছু মজা দেখতে চাও ভাইয়া? চলো তাহলে সল্ট লেকে। এখন আমরা সেই জায়গাটায় যাচ্ছি যেখানে এই কালিয়া দেবাশিসকে মারার চেষ্টা করেছিল। আমরা সিনটা রিক্রিয়েট করব। আমি থাকবো তো বটেই, কোনো মোমেন্ট মিস করতে চাই না। সল্ট লেকের সেই স্পটটায় ওরা যখন পৌঁছালো, সেটা তখন একটা ভুতুড়ে শহরের মতো লাগছে। টিপটিপ বৃষ্টি, আর তার সঙ্গে মুখ ভার করে থাকা মেঘলা আকাশ। প্রেসের লোকেরা ভিড় করেছে, কিন্তু পুলিশ তাদের দূরে সরিয়ে রেখেছে। মতিলাল সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই দিলেন না। সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছিল। একটা লরি আর একটা গাড়ি দিয়ে দুর্ঘটনার সিনটা তৈরি করা হবে। খুনি কালিয়াকে হাতকড়া খুলে দেওয়া হলো যাতে সিনটাও ঠিকমতো করে দেখাতে পারে। লরির একপাশে একটা ছোট ইউক্যালিপটাসের বাগান, আর পরিত্যক্ত একটা বাস টার্মিনাস। কালিয়া ওরফে অজয়ের দুদিকে দুজন পুলিশ কনস্টেবল রয়েছে। লরিতেও ওদের ওঠার কথা, কিন্তু হঠাৎ এক লম্হায় সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। অজয় সিং হঠাৎ এক ফটোগ্রাফারকে লাথি মেরে ধাক্কা দিয়ে লরির কেবিনে উঠে পড়ল। লক করে দিল সঙ্গে সঙ্গে তা ভেতর থেকে। প্রেসের লোকেরা সবাই চিৎকার শুরু করলো। পুলিশ বন্দুক উঁচিয়ে লরির দিকে দৌড়ালো, কিন্তু কালিয়া অনেক বেশি ধুরন্ধর। সে অন্যদিকে দরজা দিয়ে নেমে বাস টার্মিনাসের দেওয়াল টপকে অন্ধকারের ভেতর সেফ ভ্যানিশ হয়ে গেল। ঠিক সেই সময় মতিলাল দেখলেন তার ডান পাশটা ফাঁকা হয়ে গেছে। ওখানে বিক্রম দাঁড়িয়েছিল না? চোখের পলকে বিক্রমও কি ভ্যানিশ হয়ে গেল? মতিলাল অন্য পুলিশদের নিয়ে দৌড়ে সেই ভাঙাচোরা বাস টার্মিনাসে যখন পৌঁছালেন, তিনি দেখলেন অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি আপ্রাণ চেষ্টা করছে আরেকটি ছায়ামূর্তির হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু কয়েক সেকেন্ডের ভেতরই একজন আরেকজনকে সজোরে মাটিতে ফেলল। চলে আসুন, আপনার কালিয়া এখন খাবি খাচ্ছে। এই হতছাড়া প্রেসের লোকগুলো না থাকলে এখনো আমার হাতে গুলি খেত। হারামজাদা কোথাকার। কথা শেষ করে একটা সজোরে লাথি কষালেন তিনি কালিয়ার পেটে। ওরে বাপ রে, মর গয়া সাহব। मर गया? तुम्हारा गोया में पिंडी देने का व्यवस्था करेगा बदमाश काई का। এত ভালো হিন্দি শিখলেন কোথায়? সব বাঙালি এমনই হিন্দি বলে ভাইয়া, ওরা ঠিক বুঝতে পারে। নেপালকে নিয়ে এসো রাঘব, ও দেখুক ওর বন্ধুর কি দশা হলো। কালিয়া এমনভাবে চিত হয়ে পড়ে আছে যেন ও নিজেও বিশ্বাস করতে পারছে না যে ও খুব বাঁচান বেঁচে গেছে এই যাত্রায়। মতিলাল এবার নেপালের দিকে তাকালেন। এই যে নেপাল, আজকের মতো খুব বাঁচান বেঁচে গেলে ঠিক একদিন সময় দিচ্ছি, মনস্থির করো। যদি মুখ না খোলো তবে এই পৃথিবী চিরকালের জন্য ছেড়ে চলে যেতে হবে। মনে থাকে যেন, রোজ রোজ তো প্রেসের লোক থাকবে না তামাশা দেখার জন্য। কালিয়া আর নেপালকে ফের হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হলো। মতিলাল ও বিক্রম যখন গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন, ঠিক তখনই রাঘবের ফোন এলো। স্যার, নেপাল কথা বলতে চাইছে। গাড়িতে উঠে মতিলাল বিক্রমের দিকে ঘুরে বসলেন। গুড নিউজ, নেপাল মুখ খুলতে রাজি হয়েছে। রাঘব ওকে ওয়্যার হাউসে নিয়ে যাচ্ছে, আমরা আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি সেখানে। নেপাল আপনাকে ভয় পেয়েছে? এটাই তো চাই ভাইয়া, প্রতিটা ক্রিমিনাল যেন মতিলাল মিস্ত্রিকে জম মনে করে। এবার চলো টাইগার সিকিউরিটির মালিকের বাড়িতে। 20 বছর আগে ওই এজেন্সি করুণার অফিসের পাহারায় ছিল। ওই লোকটার কাছে অনেক ইনফরমেশন মিলবে। টাইগার সিকিউরিটির মালিক দিলীপ রায় সল্ট লেকের বাংলোটা সিনেমা সেটের মতো। তিনি ড্রেসিং গাউন পরে দুজনকে রিসিভ করলেন। 20 বছর আগে ঠিক যেদিন মুন্নার সেই দুর্ঘটনা ঘটেছিল, সেদিন ডিউটিতে থাকা সব গার্ডদের নাম চাই। দিলীপ রায় টালবাহানা করার চেষ্টা করলেও মতিলাল টেবিলের ওপর বন্দুকটা রাখতেই ম্যাজিকের মতো কাজ হলো। রেজিস্টার চেক করে 3টি নাম পাওয়া গেল: সজল দাস, বিপ্লব মিত্র আর গোপাল সর্দার। বিপ্লব মারা গেছে, সজল এখন আরজিকর হাসপাতালে ডিউটিতে আছে, আর গোপাল এখনও ডিউটি করে খোদ করুণা প্রসাদের ফ্রি প্রেসের অফিসে। গোপালের নম্বরটা দাও, ওর সঙ্গেই আমাদের দরকার। বৃষ্টিটা ঝেঁপে এলো। আকাশের ভাবগতিকও বিশেষ ভালো নয়। চারদিক এমন কালো করে এসেছে যে মনে হতেই পারে একটু পরেই সন্ধ্যা নামবে। টাইগার সিকিউরিটির মালিকের বাড়ি থেকে বেরোনোর সময় বিক্রমের মাথায় একটা আবছা ছবি দানা বাঁধছিল। আচ্ছা, এই গোপাল সর্দারই তো সেই গার্ড যে কিনা 20 বছর আগে সেই অভিশপ্ত দিনটাতেও ফ্রি প্রেসের ডিউটিতে ছিল। সেই সন্ধ্যেতেও এমনই বৃষ্টি পড়ছিল।
সে আজও একই জায়গায় কাজ করছে কেন? এই সংযোগ কি নিছকই কাকতালীয়? না ভায়া, এটা কাকতালীয় হতে পারে না কিছুতেই। অবশ্যই গোপাল একটা যোগসূত্র, বলতে পারো একটা ব্রিজের মতো কাজ করেছে। বিটুইন মুন্না অ্যান্ড জাহ্নবী? নট অনলি জাহ্নবী, বাট অলসো যমুনা প্রসাদ। ওই বুড়ো সবই জানতো। ওদের সবারই বিভিন্ন কারণে রাগ ছিল করুণা প্রসাদের ওপর। মতিলালের চিন্তার স্রোতে ছেদ পড়ল রাঘবের ফোনে। মুন্না আজ রাতেই শহরে আছে স্যার। দমদম এয়ারপোর্টে গোপাল সর্দারের নামে টিকিট কেটেছে সে। ছদ্মবেশে পালাবে বলে রওনা হয়ে গেছে। নেপাল এ খবর জানিয়েছে। মতিলাল দেরি করলেন না। ফ্রি প্রেস অফিস থেকে গোপাল সর্দারকে অ্যারেস্ট করো। একই সঙ্গে এয়ারপোর্টে ফোর্স পাঠাও, ওখানকার ডিউটি অফিসারকে অ্যালার্ট করে দাও, মুন্না যেন কিছুতেই শহর ছাড়তে না পারে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। পিজির সাথে যোগাযোগ করলেন মতিলাল। পিজির হ্যাকিং স্কিল কয়েক মিনিটে বের করে আনলো যে জাহ্নবী প্রসাদের সঙ্গে গোপাল সর্দারের নিয়মিত কথা হচ্ছে। কিন্তু তার থেকেও বড় ধাক্কা বাকি ছিল। গত কয়েকদিনে জাহ্নবী বারবার ফোন করেছে দেবাশিসকে। মতিলালের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেবাশিস, তার ডান হাত, সেও কিনা শেষে বিক্রি হয়ে গিয়েছিল। টাকার কাছে বেশিরভাগ মানুষই বশ মতিবাবু, কি করা যাবে? তবে বেচারাকে মুন্না মারতে চাইল কেন? সেটা মুন্নাকে ওষুধ না দিলে বেরোবে না। ঠিক তখনই এলো মাস্টারজির ফোন। স্যার, আমি এইমাত্র এয়ারপোর্টে মুন্নাকে তার স্ত্রীর সাথে কথা বলতে দেখেছি। মতিলাল মাস্টারজিকে যমুনা প্রসাদের বাড়ির সামনে ডিউটিতে বসিয়ে রেখেছিলেন। মাস্টারজি খেয়াল করে যে যমুনা প্রসাদের বাড়িতে দেখা করতে এসেছে মুন্না স্ত্রী। সেখান থেকে বেরিয়ে সে একটি ট্যাক্সিতে চাপে। মাস্টারজি তখন থেকেই ওকে ফলো করছে। যমুনা প্রসাদের বাড়ির সামনে থেকে মুন্না স্ত্রীর পিছু ধাওয়া করে মাস্টারজি এয়ারপোর্টে পৌঁছেছে। টেকনোলজির যুগে এই পুরনো ধাঁচের লেগওয়ার্ক দেখে মতিলাল মুগ্ধ না হয়ে আর পারলেন না। তবে আসল রহস্যের জট খুলল যখন পিজি কনফার্ম করলো যে দেবাশিসের সঙ্গে খুনিদের নিয়মিত যোগাযোগ ছিল। হ্যাঁ, আমার আগেই বোঝা উচিত ছিল ভায়া। মনে হচ্ছিল আমাদের খবর ওরা আগে ভাগে পেয়ে যাচ্ছে। জাহ্নবী বা যমুনা প্রসাদ আমাদের লোক কেনার চেষ্টা করবেই। টাকা বড় জাদুকরি জিনিস, সব চরিত্রকে নিমেষে বদলে দেয়। করুণা প্রসাদ থেকে শুরু হয়ে দেবাশিস, সবাই আসলে নিজেদের প্রাপ্য শাস্তিই পেয়েছে। তফাৎ শুধু এটাই যে মুন্না শেষ পর্যন্ত দেবাশিসকে মারতে পারেনি। হয়তো টাকার অঙ্কের বনিবনা হয়নি ওদের মধ্যে। এই ব্যাপারটায় জাহ্নবী বা যমুনা কতটা জড়িত তা ওদের ফোন রেকর্ড থেকেই বেরিয়ে আসবে। মতিলাল গাড়ির জানলার বাইরে তাকালেন। বৃষ্টির জল কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে। হ্যাঁ, চলো ভায়া, পিজির ডেরায় যাই। সব সত্যগুলো এবার এক সুতোয় বাঁধার সময় হয়েছে। বাইরে জল পড়ার আওয়াজ পাচ্ছি, বোধহয় বৃষ্টিটা এলো। ঘড়িতে দেখছি রাত এখন 1:21। জানালার ওপাশে ভেজা গাছের পাতাগুলো ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করছে। 20 বছর আগে ফ্রি প্রেস অফিসের ছাদে ঠিক কি ঘটেছিল তার জট অবশেষে খুলল মুন্না ও নেপালের যৌথ জবানবন্দি থেকে। গোটা দিনটা কেটে গেছে চরম ব্যস্ততার মধ্যে। বিকৃতমনা পারভার্ট সম্পাদক করুণা প্রসাদের খুনের রহস্যের আড়ালে এতখানি ফ্যামিলি ড্রামা লুকিয়েছিল তা কস্মিন কালেও ভাবিনি। মতিলাল বাবুর টিম সবকটা আসামিকে আদালতে পেশ করে 7 দিনের রিমান্ডে নিয়েছে। রাঘবকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে প্রমোট করা হয়েছে। দেবাশিসকে সাসপেন্ড করে পুলিশ পাহারায় হাসপাতালে পাঠিয়েছেন মতিবাবু। জাহ্নবী প্রসাদের টাকায় সে যেভাবে পুলিশের ভেতরে তথ্য বিক্রি করছিল তার বিচার এবার আদালতেই হবে। এই একদিনে আরও একটা ঘটনা ঘটেছে যা উল্লেখযোগ্য। অজয় সিং ওরফে কালিয়াকে আদালতে নিয়ে যাওয়ার পথে
ও ফের পালানোর চেষ্টা করেছিল। পুলিশ তখন বাধ্য হয়ে গুলি চালায়। মতিলাল বাবু পরে আমাকে ফোন করেন। বুঝলি ভাইয়া, ওকে খতম করার জন্য আমার কোনো অনুশোচনা নেই। বিহারের এক মন্ত্রীর ছত্রছায়ায় থাকা এই শিশু ধর্ষক আর খুনিকে আমি জমের দুয়ারে পাঠিয়েছি। এটা ওর অনেক আগেই পাওনা ছিল। এবার ফিরে যাওয়া যাক 20 বছর আগের একটি বৃষ্টি ভেজা সন্ধ্যায়। শেখ মুন্নার আইডেন্টিক্যাল টুইন শেখ মুস্তাফা সেদিন মুম্বাই থেকে এসেছিল তিলজলায় দাদার বাড়িতে। সেখান থেকে সে ফ্রি প্রেস এক্সপ্রেস অফিসে সন্ধ্যার দিকে যায় 1.5 মিনিটের বড় যমজ দাদা মুন্নার সঙ্গে দেখা করতে। মুস্তাফাকে 6 তলার উপরে ক্যান্টিনে বসতে বলে মুন্না, কারণ ওটাই ছিল ওর কাজের শেষ দিন এবং জীবনেরও। কারণ করুণা প্রসাদ ইতিমধ্যেই সন্তুকে দায়িত্ব দিয়েছিল। কথা ছিল মুন্নাকে ছাদে নিয়ে আসা হবে টাকা দেওয়ার ছল করে, তারপর ঠেলে ফেলে দেওয়া হবে। সন্তু ওত পেতেছিল মুন্নার জন্য। মুস্তাফাকে সে মুন্না বলে ভুল করে ও কথায় কথায় অন্ধকার ছাদের এক কোণে নিয়ে যায়। খুবই অদ্ভুত সমাপতন বলতেই হবে। ঠিক একই সময়ে লিফট থেকে ছাদে বেরিয়ে আসে মুন্না এবং গোটা হত্যা দৃশ্যটির প্রত্যক্ষদর্শী হয়ে থাকে। আগাগোড়াই মুন্নার মনে একটা ভয় ছিল এই কাজটা নিয়ে। যেভাবে ওকে নজরবন্দি করে রাখা হচ্ছিল তাতে ওর সন্দেহ হচ্ছিল কিছু একটা ঘটতে পারে। ঘটনাটা চোখের সামনে দেখে মুন্না বুঝতে পারে সন্তু ওর যমজ ভাইকে নেহাতি ভুল করে মেরেছে। আসলে সন্তুর টার্গেট ছিল ও। ওপর থেকে একটা বডি পড়ার ফলে নিচে যখন তুমুল চেঁচামেচি হইচই দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ঠিক সেই ভিড়ের সুযোগ নিয়ে প্রাণ ভয় দেওয়াল টপকে পালায় মুন্না। আশ্রয় নেয় পাশের জমির একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে তখন ডিউটি সেরে একলা বসে মদ্যপান করছিল গোপাল সর্দার। প্রতিদিনই বাড়ি ফেরার আগে ওখানে ঢুকত। ওটা তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। গোপাল দেখে মুন্না হাউ হাউ করে কাঁদছে। গোপাল সব শোনে ও মুন্নাকে নিজের বাড়িতে নিয়ে যায়। গোপাল ওকে বোঝায় যে এর প্রতিশোধ অন্যভাবে নিতে হবে, কিন্তু তার আগে পরিস্থিতি ঠান্ডা হওয়া দরকার। মুন্না তখন ভাই মুস্তাফা সেজে কয়েকদিনের জন্য মুম্বাই ফিরে যায়। তারপর থেকেই গোপাল শুরু করে করুণা প্রসাদকে ব্ল্যাকমেইল করার খেলা। দীর্ঘদিন ওই অফিসে ডিউটি করার ফলে ও করুণার ফ্যামিলি হিস্ট্রি সবই জানত। পরে তাই জাহ্নবী প্রসাদের সাথে গোপালই যোগাযোগ করে এবং তারা দুজন মিলে করুণার জীবন অতিষ্ঠ করে তোলে মুন্নাকে সামনে রেখে। জাহ্নবী জানত করুণা তার ভাই হয়েও তার ছেলের মৃত্যুর জন্য দায়ী। সেই আক্রোশ থেকেই সেই মুন্না, সুধা আর রিমিকে ব্যবহার করে করুণাকে ওর নিজের অ্যান্টি চেম্বারই শেষ করে। সুধার মেয়ে রিমিকে টোপ হিসেবে ব্যবহার করে ফাঁদে ফেলা হয় করুণাকে। টর্চার চেম্বারের ভেতরের রাস্তা দিয়ে সুধা তার মেয়েকে নিয়ে প্রথমে ঢোকে করুণার অ্যান্টি চেম্বারে। করুণা যখন লালসায় জর্জরিত হয়ে উন্মত্ত প্রায়, ঠিক সেই সময় যমদূতের মতন উদয় হয় মুন্না। গ্লাভস পরা হাতে রিমির অন্তর্বাস দিয়ে খুন করে করুণাকে। সুধা আর রিমির সাথে করুণা সেই বিকৃত সম্পর্কের ভিডিও ফুটেজ ও খুনের ভিডিও আজ জাহ্নবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বাস্তবে কি চমৎকার পারিবারিক বন্ধন। ডায়েরি লেখা শেষ হতে না হতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখছি মতিলাল। ঘড়িতে দেখলাম 1:59। ফোনটা ধরতে মতিলালের ভরাট গলা ভেসে এলো। কি ভাইয়া, ঘুম ভাঙালাম নাকি? না না, এ তো সবে সন্ধ্যা। বলুন কি বার্তা? খবর খুব খারাপ ভাইয়া। একটু আগে অভিনেত্রী মুন ফোন করেছিল। সে তোমার ফোন নম্বর চাইছে। কি দেব নাকি? একবার কথা বলে দেখবে, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। ওরে বাবা, একদম নয়। ওই অভিজ্ঞতা আর চাই না মতিবাবু।
শুনছিলেন কেয়ার অফ কাহিনী অরিজিনালসের আজকের নিবেদন গোয়েন্দা বিক্রম সিরিজের কাহিনী ব্রেকিং নিউজ। আজকের গল্প পাঠে রয়েছে শুভ্রদীপ বণিক, বিক্রমের চরিত্রে অংশুমান পাল, মতিলাল মিস্ত্রির চরিত্রে শান্তম চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর চরিত্রে কৌশিক ব্যানার্জি, পুলিশ কমিশনার শুভঙ্কর দেবনাথ। এছাড়া অন্যান্য চরিত্রে নীল চক্রবর্তী, সৌরভ রায়, আসঞ্জন ব্রহ্মচারী, পার্থ মুখার্জি, সৌমিক দাস, দিতিপ্রিয়া রায় এবং তানিশা দাস। আজকের গল্পের সূত্রধার ও পিজির চরিত্রে আমি অভিজিৎ। আজকের গল্পের সমগ্র আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু এবং প্রচ্ছদ নির্মাণে সূর্য। সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।